আসসালামু আলাইকুম। আইন কথনের ১৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন। আজ আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি বিজ্ঞ আইনজীবী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ অধ্যাপকের সাথে। আমরা এই পর্বে আলোচনা করব ধর্ষণ এবং এর সামাজিক অবক্ষয়, বিচার এবং শাস্তি। আজ ১৩ই অক্টোবর ২০২০ সাল মন্ত্রী পরিষদ সচিব থেকে পাশকৃত গেজেটে অধ্যাদেশ জারি হয়েছে। সেই অধ্যাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রস্তাব করা হয়েছে। এই বিষয়েই আমরা আমাদের আলোচনা বিস্তার করব। আমাদের সাথে এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ স্যার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন রাগিব রৌফ চৌধুরী ব্যারিস্টার, উনি কোষাধ্যক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। রয়েছেন ডক্টর এস এম মাসুম বিল্লাহ, তিনি সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো আমি আলোচনার শুরুতেই জনাব ফয়সাল হাসান আরিফ স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আমাদেরকে প্রিভেইলিং যে লটা রয়েছে, এক্সিস্টিং যে লটা রয়েছে, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তর বুঝিয়ে বলুন। ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন। আজকের এই আলোচনায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আমাদের সুপ্রিম কোর্ট বারের ট্রেজারার, এবং ডক্টর মাসুম বিল্লাহ আমার ভাই, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তো আমরা সবাই আছি, কিন্তু প্রসঙ্গটি যেটি আজকে আনা হয়েছে সেটি হচ্ছে ধর্ষণ। যদিও এটি মানে আমাদের সমাজে যত ধরনের অপরাধ হচ্ছে, এই অপরাধের একটি ধরনের অপরাধ এটি, কিন্তু বর্তমান সময়ে এটি আলোচনায় চলে আসার কারণ হচ্ছে যে যখন কোনো একটি অপরাধ খুব ফ্রিকুয়েন্ট হতে থাকে তখনই এই বিষয়টি আলোচনায় আসে, এবং এই অপরাধটি এমন একটি মর্ম পীড়াদায়ক অপরাধ। সকল অপরাধই অপরাধ, তারপরে ওই ধর্ষণটি হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটি এতই অসহনীয় যে এটি নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও আমরা কেমন যেন একটা বিমর্ষতায় ভুগি। আলোচনা করতেই এক ধরনের বিমর্ষতা চলে আসে। তারপরেও আমাদের এই সমাজে যত অপরাধ হচ্ছে সেগুলোর প্রতিকার করতে হবে, সেগুলো আমাদের ওয়ে আউট বার করতে হবে। আমরা যারা আইনের সাথে সংশ্লিষ্ট আছি তারা যদি এই বিষয়ে অতি আবেগে ভুগি তাহলেও চলবে না। তো সেদিক থেকে আমি প্রথমে একটু ব্যাখ্যা করি। যারা এই ধর্ষণ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন তাদের অনেকেরই হয়তো বা এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকতে পারে, যেটা আমাদের আলোচনায় অসুবিধা হতে পারে। সেই জন্য ইন জেনারেল যারা করছেন সেটা হচ্ছে যে ধর্ষণ বিষয়টির এখনকার বর্তমান সময়ে যে এর প্রতিকার বা সাজা, সেটি হচ্ছে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটি ২০০০ এখানে হয়। কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইন এই যে ধর্ষণ কি করলে একটি লোক ধর্ষণ করলো, আমরা সাধারণ যে সংবাদে দেখি যে একটা ব্রুটাল, যে একটা মেয়েকে কিছু পুরুষ, একটা নারীকে কিছু পুরুষ তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করছে, এটাকে আমরা ধর্ষণ বলে ধরে নিই। কিন্তু এটিকে আমাদের যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধির ৩৭৫ ধারায় এর সংজ্ঞায়িত করা হয়েছিল, যে সংজ্ঞাটি পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এটিকে অ্যাডপ্ট করে নিয়েছে ওই সংজ্ঞাটি। সেইখানে বেসিক কথা হচ্ছে একজন নারীর সাথে একজন পুরুষ তার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক মিলন করবে বা ফিজিক্যাল ইন্টারকোর্স করবে। এই ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, প্রথম জিনিস হতে হবে যে এটি তার ইচ্ছার বিরুদ্ধে হতে হবে, এবং এখানে ইচ্ছার বিরুদ্ধে এটি ৫টা ক্রাইটেরিয়া দেয়া আছে। ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ব্যতি রেখে, উইদাউট কনসেন্ট হতে হবে, এবং থার্ড হচ্ছে যে তাকে যদি কোনো মৃত্যু তার কনসেন্ট আদায় করলো, কিভাবে তাকে মৃত্যু ভয় দেখালো, তাহলেও সেটি রেপ হবে। এবং আরেকটি কনসেন্ট হয়, সেটি হচ্ছে যে এটি হলো তাকে বুঝালো যে পুরুষটি তার সাথে
মানে এই শারীরিক সংসর্গ করছে, সে বুঝাচ্ছে যে সে তার স্বামী, কিন্তু আসলে সে তার স্বামী নয়। এক্ষেত্রে জি। পুরুষের নলেজে থাকতে হবে যে ডিসক্রিপশন করে। সে জানে যে সে তার স্বামী নয়, জেনেও ওই জি। নারীকে ভুল বুঝিয়ে সে তার সাথে শারীরিক সংসর্গ করলো, তাহলে এটি ধর্ষণ হবে। আরেকটি হচ্ছে জি। যে যদি সম্মতি থাকে এবং সেই নারীর বয়স যদি 16 বছরের 16 নিচে হয়। নিচে হয়। জি স্যার। এই হচ্ছে 5টা ক্রাইটেরিয়া দেয়া আছে। এই জি। 5টা ক্রাইটেরিয়াতে আমাদের এই বলা হচ্ছে যে এই 5টা ক্রাইটেরিয়া যদি হয় তাহলে সেটি ধর্ষণ হবে। এবং এই ধর্ষণের ক্ষেত্রে আরো একটি বিষয় খুব চমৎকারভাবে ডিফাইন করা আছে, যে ধর্ষণের ক্ষেত্রে একটি নারী পুরুষের যে মানে ফুল ফ্লেজেড ইন্টারকোর্স যেটাকে বলে, সেটা হতে হবে নট নেসেসারি, জাস্ট পেনিট্রেট করলেই হলো। মানে এটি যে মানে ফুল ফ্লেজেড মানে তার ইন্টারকোর্স হতে হবে, এটির জি জি জি। এটির প্রয়োজনীয়তা নাই। জি। এটি হচ্ছে মূলত মানে আমাদের ধর্ষণের যে সংজ্ঞায়িত করা হয়েছিল আমাদের দণ্ডবিধিতে, ওই ধর্ষণের সংজ্ঞাটি আমাদের নারী ও শিশু নির্যাতন আইনে এটিকে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে, নিয়ে ওটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে। তার ভিত্তিতে আমাদের সাজার কতগুলো স্ল্যাব করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ আমাদের যে স্ল্যাবগুলো ছিল, সেই স্ল্যাবগুলো মানে মূলত হচ্ছে 3টা প্রকার। একটি হচ্ছে ধর্ষণ করলে তার শাস্তি, একটি প্রকার। দ্বিতীয় হচ্ছে ধর্ষণ করে যদি কারো মৃত্যু ঘটায় তাহলে একটি শাস্তি। তৃতীয় হচ্ছে এটি যদি মানে এই ধর্ষণের যদি চেষ্টা করে, হ্যাঁ, সরি, তৃতীয়তে ছিল হচ্ছে একাধিক লোকের ধর্ষণ, একাধিক লোকের, জি হ্যাঁ। জি। চতুর্থ ছিল ধর্ষণের চেষ্টা, এবং এটির মানে পঞ্চমে ছিল হচ্ছে যে যে একাধিক লোকের মানে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা। জি। এই বিষয়টি এখন শাস্তির যে বিষয়টি ছিল সেই বিষয়টি এখন বলতে গেলে আমাকে আবার নতুন আজকে যে অধ্যাদেশ মানে জারি হলো, সেই জি স্যার। অধ্যাদেশকে যোগ করতে হবে। সেখানে আমি শুধু আমরা কি মানে স্যার এই আজকের বিষয়টা একটু পরে আলোচনা করব স্যার? আজকের বিষয়টা নিয়ে এটা একটু সাথে সাথে আপনি ওকে স্যার, প্লিজ প্লিজ আসবেন, আমি একটা বলে দিচ্ছি। হ্যাঁ। এটাই হচ্ছে যে ধর্ষণের সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেখানে জি স্যার। প্রতিস্থাপন হয়েছে মৃত্যুদণ্ড, হ্যাঁ। হুম হুম। এবং ওই মানে ওই কি বলে ধর্ষণ করে মৃত্যু যেটি, জি স্যার। সেটি তো আগে জি স্যার। আগেই মৃত্যুদণ্ড ছিল, তো এখন তো আর নতুন করে মৃত্যুদণ্ড যোগ করার কোনো বিষয় নাই। যে জায়গাগুলো মানে মানে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেগুলো হচ্ছে মৃত্যুদণ্ড করেছে। আমরা তাহলে এই বিষয় প্রসঙ্গে আজকের নতুন আইন নিয়ে আমরা জি স্যার। আলাদাভাবে আলোচনা জি স্যার। রাউন্ড 2 জি স্যার। আমাদের হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে তাহলে ধর্ষণকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং তার বিচার জি স্যার। ব্যবস্থার জন্য আমাদের স্পেশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আছে। সেই জি ট্রাইব্যুনাল স্যার। আমাদের কিন্তু পেনাল কোডের যে ধারাটি আমাদের জি স্যার। 70 ওইটিও কিন্তু আছে, ওটি অমিট জি হয়ে স্যার। যায়নি, কিন্তু জি। এখন আর সেটিতে বিচার হচ্ছে না। বিচার হচ্ছে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, এবং সেটি হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনাল জি স্যার। এই বিচারটি জি করছে। স্যার। স্যার আমি আপনার কাছে একটু পরে আসতে চাচ্ছি, আপনার সাথে আলোচনা করব স্যার বিচার ব্যবস্থা নিয়ে, এবং ভিডিও এভিডেন্স যদি কোনোভাবে কিভাবে আদালতগুলোতে উপস্থাপন করা হয় সেই বিষয়গুলোতে স্যার। তো আমি এই পর্যায়ে ব্যারিস্টার রাগিব স্যারের কাছে চলে যেতে চাচ্ছি, রাগিব রুক চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার, আপনি একজন ব্যারিস্টার, আপনি ব্রিটিশ ল পড়ে এসেছেন। এখন স্যার বললেন আমাদের বাংলাদেশে প্রিভেলিং যে লর ব্যাপারে, সেটিও ব্রিটিশদের তৈরি করা স্যার। তো ব্রিটিশরা কিন্তু ধর্ষণের সংজ্ঞাকে আরো মডার্নাইজ করে নিয়ে এসছে। আপনি জানেন যে ওই স্যার বললেন যে কনসেন্টের বিশেষ যদি করে কেউ, কনসেন্টকে যদি কেউ আপনার ভয়ভীতি দেখায়, বা ওই যে স্যার বললেন ভুল একটা উপস্থাপন করে, স্বামী হিসাবে প্রুফ করার চেষ্টা করে, সেগুলো কিন্তু তাদের আইনে চলে এসছে স্যার। ওই আইনের আলোকে এবং বাংলাদেশের আইনে যদি আপনার নিজের একটি মতামত আমাদের কাছে তুলে ধরতেন স্যার, প্লিজ। ধন্যবাদ মনির, আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনাটা শোনার জন্য। আসলে আমি মোটা দাগে সহজভাবে যেটা বুঝি সেটা হলো কি, আমরা সংজ্ঞা বিশ্লেষণ বা ধারা যেদিকেই যাই না কেন, মূলত এখন যে বিষয়টা আমাদের সামনে আসছে যে কেন এই হঠাৎ করে ধর্ষণ বিষয় নিয়ে আলোচনা, বা এইটার যেই পারিপার্শ্বিক অবস্থা, একটার পর একটা ঘটনা ঘটছে, এই জিনিসগুলো আমাদের সামনে আসছে,
আমি একটু ভিন্নভাবে এটার একটা ব্যাখ্যায় যেতে চাই। সেটা হলো যে আহ, অবশ্যই আইনে কনসেন্টের ইস্যু আছে, হয়তো ব্রিটিশ লতে যেভাবে আছে সেখান থেকে বাংলাদেশের লয় আরো কিছু বাড়ানো হয়েছে। কিন্তু আমার দৃষ্টিকোণটা এইভাবে আসছে, সেটা হচ্ছে যে একটা মামলার প্রতিবন্ধকতা কি কি, কেন আহ, ধর্ষণের মামলাগুলো কেন বিচার প্রক্রিয়াগুলো আগাচ্ছে না, বা বিচারে অধিকাংশ মামলা কেন আসামি অব্যাহতি পাচ্ছে। এই জায়গাটাই আমার মনে হয় যে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে মানে মূল যে বিষয়টাই এইখানে চলে আসছে। এইভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ মামলা, অধিকাংশ ঘটনা, যখনই কোনো এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে, আমাদের সামাজিক অবস্থাটা এমন যে এইটা সালিশ, মীমাংসা, সমঝোতা, আলোচনার একটা প্রক্রিয়া শুরু হয়, এবং আহ, সেই প্রক্রিয়াটা দেখা যায় যে এই প্রক্রিয়া করতে করতে অন্তত পক্ষে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন চলে যায়। একটা সময় যখন ভিকটিম বোঝে যে এইভাবে করে সমাধান হচ্ছে না, তখন হয়তো সে থানায় আসে বা সে মামলা করতে যায়। বাই দিস টাইম আমাদের এই এই মামলার মূল যে প্রথম ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয় সেটা হলো মেডিকেল রিপোর্ট। তো দেখা যায়, বলা হয় আমাদের মেডিকেল রিপোর্টে যে 24 ঘন্টার মধ্যে যদি টেস্ট করা না হয় তাহলে এর আলামত পাওয়া যায় না বা কঠিন হয়ে যায়। তো ফলে হচ্ছে যখনই একটা মেডিকেল টেস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে চলে আসে, তখন আর এই আলামতের প্রশ্নটা থাকে না। সুতরাং এইটা আমি মনে করি একটা বড় ইস্যু। স্যার নতুন আইনে কিন্তু এই বিষয়ে একটি গাইডলাইন চলে এসেছে স্যার, ধারা চেঞ্জ হয়েছে, আপনি তো জানেন হয়তো। এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো স্যার। নতুন আইনে দুজনের মানে ভিকটিম এবং অ্যাকিউজ দুজনের মানে মেডিকেল টেস্ট হবে। হ্যাঁ, ডিএনএ এখন করা হচ্ছে, আমি আসছি সেটাই। এখন ধরেন ডিএনএ আপনি কার করবেন, আপনি যদি এমন, এখন অনেক ঘটনা আমাদের সামনে সম্প্রতি আসছে, যাই হোক, সেটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় হলো যে অধিকাংশ সময় দেখা যায় আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটা বড় অংশের মামলা সমঝোতা হয়ে যায়। মামলা চলাকালীন সময় ভিকটিম দরিদ্র হলে অথবা দুর্বল হলে দেখা যায় কিছু পয়সা দিয়ে সমাধান হয়ে যায়, ফলে সাক্ষী যখন শুরু হয় তখন দেখা যায় আমরা প্রচুর মামলা পেয়েছি। এমন মামলাও আমি করেছি যে সাক্ষী সম্পূর্ণভাবে আসামি পক্ষের বক্তব্যকে সমর্থন করছে। এখন বিচারক এর পরেও বলছে যে যদিও প্রতীয়মান হচ্ছে যে এখানে সমঝোতা হয়েছে, কিন্তু আমি সার্বিক বিবেচনায় আমি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার এই যাবজ্জীবন সাজা দিলাম। এখন এইটাও দেখা যায় যে পরবর্তী সময় হয়তো উচ্চ আদালতে সেটা টিকবে না। শুধু এখানে একটা ব্যাখ্যা আসছে, আমি যে কারণে বললাম যে দেখেন, আইন করলেই কিন্তু সমাধান হবে না। আমরা কেন আজকে এই পরিস্থিতিতে আসছি সেটার একটা বিশ্লেষণের প্রয়োজন আছে। যে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ফয়সাল হাসান আরিফ, উনি খুব সুন্দরভাবে ধর্ষণের সংজ্ঞা বা এই নারী ও শিশু নির্যাতন আইনের বিশ্লেষণ করলেন। কিন্তু আমি একটা দিকে বলবো যে কেন আমাদের আজকে আইন পরিবর্তনের, সংশোধনের প্রয়োজন হলো? এটা কি আমাদেরকে মানে মিডিয়া বা আমাদের স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমরা তাহলে কন্টিনিউ করি। জনাব এস এম মাসুমুল্লাহ, ডক্টর এস এম মাসুমুল্লাহ, আমাদের যদি আপনার মূল্যায়নটি তুলে ধরতেন এই বিষয়ে। যদিও স্যারের কথা পুরোপুরি হয়নি, আমার ইচ্ছা ছিল স্যার আপনাকে ওই স্যারের সূত্র ধরে কিছু কোয়েশ্চেন করবো। স্যার আপনার মূল্যায়নগুলো যদি স্যার তুলে ধরতেন স্যার। হ্যাঁ, আমি প্রথমেই ব্যারিস্টার মনির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং পাশাপাশি আমার যে বিজ্ঞ দুজন সহ আলোচক রয়েছেন, সুপ্রিম কোর্টের তারা বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ এবং ব্যারিস্টার রাগিব রব চৌধুরী, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটা কথা বলছি। এবং আমি আপনাকে এও বলে রাখছি যে এই বিষয়ে কিন্তু আমার জানাশোনা একেবারেই মানে বলতে গেলে সীমিত। আমি আইনের শিক্ষক বা ছাত্র হলেও এই ক্রিমিনাল ল অ্যাজ সাচ ইজ নট মাই এরিয়া। কিন্তু যেহেতু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এরকম একটা দুর্দিন আমাদের দেখতে হচ্ছে, সেখানে আইনের শিক্ষক হিসেবে
কিছু কিছু কথা বা কন্ট্রিবিউশন আমার মনে হয় যে সবারই রাখতে হবে। দেখুন মুনির, আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি, বা সেই অজুহাতে দর্শকদেরকে প্রশ্নটা করি। ধর্ষণ আসলে কার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়? ইজ ইট মেয়ারলি এগেইনস্ট দি ভিকটিম? ইজ ইট এগেইনস্ট মেয়ারলি দি ফিজিওনমি of the victim, or also against the whole psychological being of the victim? Number one. Number two, is it not also we who are the victim of rape, the society at large? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার। এমনকি আপনি যদি এও বলেন, দেখবেন যে আমাদের দেশে ধর্ষণ, রেপ, the manifestation of political, patriarchal, and economic power and dominance. And this is an instrument of subordinating the women, and as a way of that, giving a message to the opposite, either political party or the people opposing you in the local power structure. এই জন্য এই যে 1860 সালের যে পেনাল কোড, যে ম্যাকলেইও পেনাল কোড, তারপরে 2000 সালের এই যে নারী শিশু নির্যাতন আইন, এবং তারপরেও আরো 20 বছর কেটে গেছে, ওই সংজ্ঞাটাতেই আমাদের কিন্তু আঘাত আনতে হবে। কয়েকটা ইস্যু অলরেডি জি স্যার আরিফ ভাই বলেছেন, এবং ব্যারিস্টার চৌধুরীও কিন্তু ইন্ডিকেট করছিলেন যে যে ডেভেলপমেন্ট আমাদের নগদে আমরা করলাম, এর বাইরে গিয়েও যেটা আমাদের গোড়ায় হাত দিতে হবে, যে হোয়াট অ্যাকচুয়ালি উই মিন বাই দিস অল এমব্রেসিং, অল ফেনোমেনাল, কি বলবো, যে ইমপ্যাক্টটা বলবেন কি স্যার? অফেন্স, ইয়েস জি স্যার। অফেন্স। জি স্যার। এবং সেই অর্থে আমি মনে করি যে আমাদের সমাজ মনস্তত্ত্ববিদ লাগবে, আমাদের আইনজীবী এবং জাজ যারা এই মামলাগুলো বিচার করেন, বিচার প্রক্রিয়ার সাথে আছেন, সেটা লাগবে, আমাদের দক্ষ ইনভেস্টিগেটর লাগবে, আমাদের এমন একটা সিস্টেম লাগবে যার জন্য আমাদের প্রসিকিউটোরিয়াল যে প্রসেস, টোটাল যে একটা সিস্টেম, এখানে আমূল পরিবর্তন ঘটে। লক্ষ্য করুন, আমরা বলছি যে ডিএনএ টেস্ট করতে হবে, এবং খুব তৃপ্তির ঢেকুর তুলে ফেলছি যে দুই পক্ষেরই ডিএনএ টেস্ট করব। আরে আমার তো ডিএনএ ল্যাবই নাই রে ভাই। আমার সারা বাংলাদেশে ল্যাব আছে 2টা, এবং তারা প্রি অকুপাইড, অন্যান্য ব্যাপারে প্রি অকুপাইড। যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, যখন বড় কোনো মৃত্যুর ঘটনা ঘটে, দেখবেন যে তাদের ডিএনএ করতে করতেই আমাদের কিন্তু তারা অকুপাইড থাকে। তাহলে এই যে স্ক্যাটার্ড যে রেপগুলোর ঘটনা প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘটে, সেইগুলোতে আপনি যখন দেবেন, সেই ডিএনএ আসতে আসতে আপনার 1 বছর লেগে যাবে। আপনি 180 দিনের মধ্যে বিচার করবেন? বিচার প্রক্রিয়া শেষ করবা কিভাবে করবেন? তাহলে ইউ আর promising something in the legislative framework which you know that it cannot be achieved actually. Thereby you are demeaning, you are lowering the very dignity of the legislating process itself. জি স্যার। এভাবে হবে না। জি স্যার। মৃত্যুদণ্ডের শাস্তি আমরা বলছি যে নতুন আবিষ্কার হলো না, ডেথ সেন্টেন্স ভার্চুয়ালি কিন্তু সেখানে ইনসেন্স রয়েছে। কিভাবে? যে ডেথ কাপলড, কি বলে, রেপ কাপলড উইথ ডেথ, কি মৃত্যুদণ্ড আছে না ওখানে অলরেডি? আছে স্যার, আছে। আরেকটা লক্ষ্য করেন যে রেপের শাস্তি মৃত্যুদণ্ড, এই অন্যান্য কিছু কিছু যেসব শাস্তিতে মৃত্যুদণ্ড আছে, জাস্টিস সিনহার রায়ের পরে এখন বাংলাদেশে আজীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের ইন্টারপ্রিটেশন কি? মৃত্যু না হওয়া অবধি পর্যন্ত জেলে থাকতে হবে। দিস ইজ in a way indirect form of death penalty, because মানে আপনি মৃত্যুদণ্ডে বলেন যে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত রজ্জুতে ঝুলে ফাঁসি নিশ্চিত করবেন, আর এটাতে হচ্ছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলের 4 দেওয়ালে রাখবেন। এই জুরিসপ্রুডেন্সিয়াল যে আপনার অনিশ্চয়তা, এইটা কিন্তু এখনো আমাদের কাটে নাই। হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। Thereby আমি যেটা মনে করি সেটা হচ্ছে নতুন এই যে ডেথ সেন্টেন্সের থ্রেশহোল্ড তৈরি হলো,
এই থ্রেশহোল্ডটা আপাতভাবে যে একটা পাবলিক ডিমান্ড ক্রিয়েট হয়েছিল, সরকার হয়তো পলিটিক্যালি হোক বা অন্য কোনোভাবে হোক বুঝে ইমিডিয়েট ইন্টারভেনশন করতে চেয়েছেন, যেটা হয়তো আমরা 1-2-3 মাস বড় জোরে সুফল পেতে পারি একটা ভীতির যে একটা আর্গুমেন্ট দেওয়া হয় সেটা থেকে, যেটা গবেষণালব্ধ নয়। কিন্তু আলটিমেটলি এ থেকে সুন্দর বড় কোনো রেপ প্রসিকিউটোরিয়াল রেজিম আমরা তৈরি করতে পারবো না। আমি হয়তো সময় আপনার বেশি নিয়ে নিচ্ছি, আমি আপাতত এখানে থামছি। স্যার আপনার কাছে কিন্তু মানে এভাবে ছাড়বো না আপনাকে, আপনার বলতে হবে যে কোন বিষয়গুলো তো চেঞ্জ করা দরকার আপনার কাছে। আমরা ওই বিষয়ে একটু মতামত চাবো স্যার একটু পরে। এই দেখে নিই রাগিব স্যার কি আমাদের সাথে জয়েন করেছেন কিনা। স্যার কি আমাদের সাথে আছেন রাগিব স্যার? স্যার জনাব ফয়সাল হাসান আরিফ স্যার, আপনার কাছে যে ক্ষেত্রে আমরা আমাদের আলোচনা স্যার আপনার সাথে থামিয়ে দিয়েছিলাম স্যার, সেটা হচ্ছে আমরা এবার বিচার প্রক্রিয়ার দিকে যাই স্যার। আমাদেরকে কিন্তু জনাব মাসুম বিল্লাহ স্যার অনেক বিষয় এখানে অবতারণা করলেন। সেই বিষয়গুলো কিন্তু শুধুই কথা না, সেখানে কিন্তু ভয়ানক বিষয় রয়েছে। ভয়ানক বিষয়গুলো আমরা যদি সমাধানের ক্ষেত্রে তাড়াহুড়ো করি, স্যার যে বললেন যে 2-3 মাসের সুফল পাওয়া যেতে পারে, তো স্যার বিচার প্রক্রিয়াতে এখন কি রয়েছে এবং কি করা দরকার, এবং বর্তমান যে অধ্যাদেশ, সেটা তো আইন হয়নি এখনো, সেটার ব্যাপারে এটার কি পরিবর্তন হতে পারে বা আরো কি হওয়া দরকার ছিল স্যার, যদি আমাদেরকে একটু বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ মনির। আমি আসলে ব্যারিস্টার রাগিব থাকলে আমরা একটু সমৃদ্ধ হতাম, ওনার কথাটা চলছিল। জি স্যার। এখন আমি এটাকে যেটা বলতে চাই যে ধর্ষণ হচ্ছে আমাদের বোধহয় ব্যারিস্টার রাগিব ফ্রেমে আসছেন। স্যার রাগিব স্যার কি আসছেন আমাদের সাথে? হ্যাঁ আসছে, আমার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার নো প্রবলেম স্যার। স্যার আমরা কি রাগিব স্যার কাছে ওনার মানে অসম্পূর্ণ কথাটা শুনে আসবো স্যার? হচ্ছে যে মানে ধর্ষণ এই অপরাধটি আমি তো এতক্ষণ ব্যাখ্যা করলাম যেটা সংজ্ঞা। জি স্যার, জি স্যার। এই অপরাধটিকে মানে অন্য অপরাধ থেকে একটি আলাদা করার একটি বিষয় আছে। এটি হচ্ছে যে অপরাধের যদি আমাদের প্রতিকার করতে হয়, তার প্রধান কাজ হচ্ছে অপরাধের বিচার করতে হবে। জি স্যার। প্রধান অপরাধকে যদি আমাকে প্রতিহত করতে হয়, তার অপরাধের বিচার করতে হবে। জি স্যার। আর ধর্ষণ হচ্ছে অপরাধের মধ্যে সবচাইতে গোপনতম অপরাধ। আচ্ছা। না, নিকৃষ্ট না, সবচেয়ে গোপনতম। এটি হচ্ছে একটি লোক হত্যা করে প্রকাশ্য রাস্তা, চুরি করে যদিও গোপনে, আরো অনেক অফেন্স মানুষ প্রকাশ্যে করতে পারে, কিন্তু সবচেয়ে গোপনে যে অপরাধটি করে সেটি হচ্ছে ধর্ষণ। এটা আমাদের মাথায় নিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ধর্ষণের যদি আমাদের বিচার করতে হয়, তাহলে আমাদের যে টুলস গুলো লাগবে, কারণ ধর্ষণের কোনো ডাইরেক্ট এভিডেন্স থাকে না। আমি নিজে মানে মোটামুটি স্বল্প সময় হলেও ট্রায়াল লয়ার ছিলাম, এখনো করি আমি। সেখানে আমরা দেখি যে এই ধর্ষণের ম্যাক্সিমাম মামলাগুলো হচ্ছে শুরু হয় ক্লুলেস, এবং এর ইনভেস্টিগেশনে আমাদের যে ধরনের, যদি একটু ব্যাখ্যা করতেন সব দর্শকদের জন্য। ক্লুলেস কথাটা হচ্ছে জাস্ট একটি মেয়ে এসে মানে অভিযোগ দিচ্ছে, তার বাবা হয়তো সাথে নিয়ে চলে আসছে যে তাকে ধর্ষণ করা হয়েছে। এখন মানে তার বিচার করার সাথে অমুক 2জন হয়তো নাম বললো, কিন্তু এখন আর কোনো কিছু সে বলতে পারছে না। যখন একটা শিশু ধর্ষিত হয়, বা একজন প্রতিবন্ধী নারী ধর্ষিত হয়, তখন সে কিন্তু কোনো কিছু মানে বলতে পারে না। আর ধর্ষণটা হচ্ছে মানে এটার সাথে একটা জিনিস যোগ করতে হয়, সেটি হচ্ছে যে একটা লোক যখন অপরাধ করে, আমি এই যে আজকে যে মানে সাজা হলো মৃত্যুদণ্ড, দেখে আমার খুব আফসোস হয়েছে একটা জিনিস, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি অপরাধ করার সময় তার সাজার পরিমাণ বিবেচনা করে অপরাধ করে না। ইটস এ রং কনসেপ্ট। প্রতিটা লোকের অপরাধ করার পিছনে সবচেয়ে বড় যদি মানে মোটিভ কাজ করে, সেটি হচ্ছে তার এই অপরাধ কেউ জানতে পারবে না, তার এই অপরাধ কেউ জানতে পারবে না। প্রতিটা খুন যখন হয়,
খুনের সময় একেবারে প্রকাশ্য কিছু খুন যেগুলো মারামারি করতে যে হয় সেগুলো ডিফারেন্ট, কিন্তু মানে মোস্ট অফ দ্য খুন হয় সে এমন ভাবে সে করার চেষ্টা করে একজন খুনি যে এই খুনের জন্য সে ধরা পড়বে না। আর খুনের চাইতেও গোপনে মানুষ যেটি করে সেটা হচ্ছে ধর্ষণ। একজন খুন করে প্রকাশ্যে বলতে পারে যে আমি অমুককে খুন করেছি, কিন্তু ধর্ষণ করে কোনো ব্যক্তি কখনো বলতে পারে না যে আমি অমুককে ধর্ষণ করেছি। ধর্ষণটা আরেকটি বিষয়, আমাদের এটাকে মানে আলাদা করা দরকার। সেটি হচ্ছে যে একটি লোকের মানে অপরাধ করার কিছু মোটিভ থাকে। একটি লোক খুন করে, সেটি খুন করে যে ওকে খুন করলে আমার কিছু বাহ্যিক লাভ আছে, যে ও দুনিয়ায় না থাকলে আমি এটা উপকার পাবো, ও এই জায়গায় মানে অবস্থান নিয়ে আছে, ওকে যদি আমি সরিয়ে দিতে পারি সে আমি অবস্থান পাবো। কিন্তু ধর্ষণের সাথে কিন্তু এইসব সম্পর্ক নেই। ধর্ষণের সাথে মূলতই কাজ করে একজন ব্যক্তির হচ্ছে তার শারীরিক আনন্দ, এবং সেই আনন্দটি সে ভোগ করে যখন সে কনফার্ম হয় যে এই আনন্দ ভোগ করলে তার কিছু হবে না। দুইটা কারণে হবে না। একটা কারণ কেউ জানতে পারবে না, আরেকটা কারণ কি যে তার এই অপরাধের বিচার করবার কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই, অর্থাৎ তার বিচার হবে না। যখন সে বিচার হবে না মানে নিশ্চিত হয়, মানে বিচার হবে না মনে করে, তখনই সে কিন্তু এই অপরাধটি করে। অতএব এর সাজা মৃত্যুদণ্ড। তাহলে স্যার আপনি যে বলছেন যে সাজা মৃত্যুদণ্ডের চেয়ে বিচার আরো মডার্নাইজ করা দরকার ছিল। আচ্ছা, এখানে আমি একটু যোগ করি, সেটি হচ্ছে তাহলে আমি আমি মানে আরো বেশি খুশি হতাম আজকে আমার এই গেজেটটা আমার হাতে। হ্যাঁ, আমি গেজেটটা আমি উল্টে পাল্টে খুঁজছিলাম যে কোথায় আমি পাবো যে এর যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কিভাবে ত্বরান্বিত করা যায়, এর বিচার প্রক্রিয়াকে কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সেই সংক্রান্ত কোনো মানে কি বলে বিষয় এখানে থাকবে। আমাদের যতগুলো মানে স্পেশাল ট্রাইব্যুনাল নারী শিশু নির্যাতন দমনে আছে, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বললেন যে তারা মানে কি মানে তাদের কি ক্যাপাবিলিটি আছে যে একটি মামলা 3 মাস 6 মাসের মধ্যে শেষ করবে? বা আমাদের ডক্টর মাসুম বিল্লাহ যেটি বললেন যে 2টি ল্যাব আছে আমাদের ডিএনএ টেস্ট করবার মতো। আমাদের এখানে আইনে যোগ করা হলো যে এইখানে অভিযোগযুক্ত ব্যক্তির মানে ডিএনএ টেস্ট করা হবে, অভিযুক্ত ব্যক্তির টেস্ট করা হবে, এবং মানে যে সন্দেহ যে অপরাধী তার মানে কি বলে অপরাধের শিকার তারও ডিএনএ টেস্ট করা হবে। আপনি ডিএনএ টেস্ট করবেন, সেই ডিএনএ টেস্টের ল্যাব কোথায় আপনার? আমরা তো দরকার হচ্ছে আমার তো সেই জিনিস মানে। এবং আমি মানে একটা জিনিস বলে আমি আমি শেষ করি অন্যদের সুযোগ দেওয়ার জন্য, সেটি হচ্ছে যে প্রতিটি রেপের খবর যখন বের হওয়ার পরে আমি ফেসবুক দেখি, আমাদের যে কমেন্টগুলো আসে, যে উদ্ভট রকমের সাজা মানুষ কামনা করে এবং যে বিভৎস সাজা তাদের কামনা করে, ওই সাজা কামনাকারীদের যে মানসিক যে মানে অবস্থা, তাহলে ওই লোকের কাছে যদি সমাজের বিচার ব্যবস্থা ছেড়ে দেওয়া হয় সে কি করবে সমাজে? আর সবচেয়ে বড় মানে আমি দুঃখিত হই যখন সবাই বলে যে এর বিচার করা যাবে না, এই মানে আসামি পক্ষে কোনো আইনজীবী নিয়োগ হওয়া যাবে না, অর্থাৎ বিচার বহির্ভূত ভাবে একটা সাজা দেওয়ার যখন প্রবণতা আমি দেখি, সেই প্রবণতার আরো সাইকোলজিক্যাল দিক দুইটা আছে। একটা হলো যে মানুষ যখন বিচার পায় না তখনই তারা বিচার বহির্ভূত মানে সাজা চায়, আরেকটি হচ্ছে মানুষ মানে তার নিজস্ব ক্ষোভ থেকে, তার নিজস্ব বিকৃতি থেকেও সে এই ধরনের কথাবার্তা বলে। আপনারা আমি খুব ডিটেল বলছি না স্যার, আমি এই বিষয়ে আপনার কাছে আসবো স্যার। সেটা হচ্ছে আপনার সাথে আমি একদিন ব্যক্তিগত আলোচনায় আপনি কিছু বিষয় অবতারণা করছিলেন আমার সাথে, যে কেন তার রিপ্রেজেন্টেশন দরকার, লিগ্যাল রিপ্রেজেন্টেশন দরকার না আদালতে, সে কিভাবে নির্দোষ বা কিভাবে দোষ প্রমাণ, মানে দোষটা তো প্রমাণিত হতে হবে, তা না হলে তো তাকে সাজা দেওয়া যাবে না। এই বিষয়টা স্যার আপনার কাছে আসবো আবার স্যার, কিন্তু এই বিষয়টা বলতে হবে আমাদেরকে স্যার। এই পর্যায়ে আমি ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি যদি আপনার অসম্পূর্ণ কথাগুলো একটু শেষ করতেন স্যার, আর ওই স্যাররা যে বিষয়গুলো অবতারণা করলেন সেই বিষয়ে আমি একটু আপনাকে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। মাসুম বিল্লাহ স্যার আপনি যাবার পরে মানে নেটওয়ার্ক ডিসকানেকশন হওয়ার পরে স্যার উল্লেখ করলেন যে বিচার প্রক্রিয়ায় ডিএনএ টেস্ট করতে হবে অ্যাকিউজড এবং ভিকটিম বোথ। তো সেক্ষেত্রে কিন্তু যে ডিএনএ ল্যাব কিন্তু বাংলাদেশে দুটো রয়েছে এবং তারা প্রি অকুপাইড থাকে, সব সময় অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, প্রি অকুপাইড থাকে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেগুলি কিন্তু আইনে যদি করে দেওয়া হয়, কিন্তু এক্সিকিউশন কি আসলে আদৌ হবে কিনা। ফয়সাল স্যার এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে শাস্তি হবার চেয়ে বিচার প্রক্রিয়া আরো কিভাবে ত্বরান্বিত করা যেত বা মানুষের কাছে নিয়ে যাওয়া যেত,
স্যার এই বিষয়গুলো তারা অবতারণা করেছিলেন স্যার, আপনি যদি আপনার মূল্যায়নটি করতেন স্যার প্লিজ। ধন্যবাদ মনির। আসলে যে আলোচনাটা চলছে এখানে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের মূলত প্রথমেই এই সমস্যার শিকড়ে যেতে হবে। আমরা একটা বড় বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই হোক বা তাৎক্ষণিক বাহবা দেওয়ার জন্যই হোক একটা আইনকে আর একটু অন্যদিকে নিয়ে আসলাম, সবাই বললো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। কারণ এই যে আলোচনা হচ্ছে, এই যে ডিএনএ টেস্টের কথা আসছে, আসলে তো এই সীমাবদ্ধতাগুলো আমাদের আছে। সুতরাং একটা মামলা থেকে আসামি কিভাবে এবং কোন কারণে খালাস পাচ্ছে এবং একটা মামলা কেন 10 বছর 15 বছর ধরে চলছে, সেই বিষয়গুলোকে আগে আমাদের সামনে আনতে হবে। কারণ যদি এই আইন অনুযায়ী 6 মাসের মধ্যে বিচার হতো, যদি এই আইন অনুযায়ী আমাদের এই আইন আছে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে, ধরা না পড়লে 60 দিনের মধ্যে দিতে হবে, তারপর 10 দিন সময় দেওয়া, অর্থাৎ মানে 4 মাসের মধ্যে তদন্ত যে কোনো প্রক্রিয়ায় শেষ হয়ে যাবে, 6 মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাবে। আসলে বাস্তবিক অর্থে আমরা সেটা পাই না। পাওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হলো যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা যা কিছুই করি না কেন কোনো না কোনো দিক দিয়ে আমরা সেটা পার পেয়ে যাব। এই যে পার পেয়ে যাব এই ধারণা হওয়ার কারণেই কিন্তু আপনার এই অপরাধীর সংখ্যা বাড়ছে এবং অপরাধের সংখ্যা মানে ঘটনা বাড়ছে। সুতরাং এই জায়গায় আমার কাছে মনে হয় শুধু আইন করলে হবে না, যে আমি আইন বানালাম আর একটু নতুন আর একটা জিনিস দেখালাম, বা এখন যদি যে আলোচনাটা হচ্ছে যে তড়িৎ বিচার কার্য সম্পন্ন করা, সেটা তো আমাদের বিদ্যমান আইনেই আছে। আপনাকে যখন বলা হচ্ছে যে পুলিশকে বলা হচ্ছে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে, বাস্তবিক অর্থে 15 মাসেও হচ্ছে না। সুতরাং আপনি বলেন যে 6 মাসের মধ্যে ট্রাইব্যুনালে শেষ করতে হবে, সেটা 5 বছরের মধ্যে হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? আমি এর আগেও অনেকবার এই কথাটা আসছি, যদি আমি মনে করি যে এটা বিচার বিভাগের সীমাবদ্ধতা, সেক্ষেত্রে যেহেতু যারা সংশ্লিষ্ট থাকবেন, সরকার হোক যারা যেভাবে আসবে, এর দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। কারণ বিচার বিভাগ থেকে দেশের অন্যতম খাত, যেখান থেকে সর্বোচ্চ আয় আসে সরকারের, সুতরাং সেই অনুযায়ী যদি ন্যূনতম ব্যয় সেখানে প্রয়োজন হয়, সেই ব্যয়টাও তো আসলে সরকারেরই করতে হবে। এখন আমরা যদি বলে বিচারক নাই, যদি বলা হয় কক্ষ নাই, আমরা বসার মতো সুযোগ পাচ্ছে না। সুতরাং এই জায়গায় আমার মূল বক্তব্য হচ্ছে শুধুমাত্র আপনার সাথে একটু যোগ করতে চাই স্যার আমি এই বিষয়টা স্যার, একটু যদি বিবেচনা করতেন স্যার, যে রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যে কিন্তু আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে কিন্তু আমাদের লেজিসলেচার, পার্লামেন্ট। তো পার্লামেন্টের কিন্তু দায়টা থাকে কিন্তু স্যার, বিচার বিভাগে তো রয়েছে স্যার, আপনি বলছেন পার্লামেন্টের কিন্তু একটু দায়টা থাকে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা বললেন স্যার, সেটা করে এসে তারপরে তো বিচারের বিষয়টা চলে আসবে স্যার। এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন স্যার? প্রশ্ন হলো যে পার্লামেন্টের, আমি বলবো না, যেহেতু পার্লামেন্ট তো তার আইন পাস করে দিয়েছে, এখন আপনি মনে করেন যে বিচারক কম হবে না বেশি হবে, সেটা তো ঠিক করবে সরকার বা আমাদের আইন মন্ত্রণালয় বা আমাদের সুপ্রিম কোর্ট প্রশাসন, ওনারা ঠিক করবেন যে পর্যাপ্ত বিচারক আছেন কিনা, তারা বসছেন কিনা, বা কোন প্রক্রিয়ায় সেটাকে শেষ করবে। আমাদের জন্য একটা বড় দীর্ঘসূত্রিতা হচ্ছে সমন বা নোটিশ প্রক্রিয়া। আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে, বছরের বছর আসামি পাওয়া যাচ্ছে না, আসামিকে জানানো হচ্ছে না, সাক্ষী আসছে না মানে পরপর ডেট পড়েই যাচ্ছে 2-5 বছর এইভাবে কেটে যাচ্ছে, সাক্ষী আসছে না। এই জায়গাগুলোতে দেখার অনেক কিছু আছে, যে এইগুলো আসলে আমাদের কাছে মনে হয় আমরা অন্যান্য দেশে, আপনি একটু আগে বলছিলেন যেমন ইংল্যান্ডেই বলি, প্র্যাকটিস ডিরেকশন যত ডিটেলস করা হয় প্রত্যেকটা পরিস্থিতিকে সমাধান করার জন্য, আমরা এখনো সেই পর্যায়ে যেতে পারি না। এটা ন্যূনতম পর্যায়ে আমাদের একটা প্র্যাকটিস ডিরেকশন ম্যাক্সিমাম কি বলবো, যে একটা ছোট একটা ইয়ের মধ্যে দেখা যায় কিছু ইস্যুতে রুলস দেওয়া হচ্ছে, কিন্তু বাইরে উন্নত দেশে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিকে, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা পর্যায়কে সমাধান করার জন্য একটা বিস্তারিত প্র্যাকটিস ডিরেকশন থাকে। আমরা এখনো আমাদের দেশে এই পদ্ধতিতে এই ধরনের কোনো কিছু আমরা এখনো অন্তর্ভুক্ত করতে পারি নাই, যে সাক্ষী 3টা ডেটে না আসলে কি হবে, কিংবা আসামিকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি যদি বলেন যে পেপারে দিতে হবে, সেকশন 87-88 যে পেপারে দিবে, দেখা যাবে সেটাই চলছে 2 বছর ধরে। সুতরাং এখানে আইনের যদি বলেন, আমি আরেকটা বলি, আসলে বারবার আমরা সারা দেশে এখন নতুন আইন সংশোধন অনেক আলোচনা হচ্ছে। দেখেন, আইনগুলো কিন্তু যতই ছোট ছোট ত্রুটি থাকুক না কেন, মূল বক্তব্যে কিন্তু আমি মনে করি এই আইনেই প্রতিকার পাওয়া যায়। আপনার এই নারী ও শিশু নির্যাতন আইনে ইনভেস্টিগেশন অফিসারকে স্পেসিফিক যে সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ওর মধ্যে যদি সে শেষ না করতে পারে
তাহলে অসদাচরণে পড়বে। অসদাচরণে যদি পড়ে মানে তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটার প্রয়োগ কোথায়? প্রয়োগ নাই। এখন আপনি যদি সেই অফিসারকে জিজ্ঞেস করেন, বলবেন আমার তো 500 মামলা আমার কাছে ফাইল আছে, আমি সময় পাচ্ছি না, আমি যেতে পারছি না। সুতরাং এই বিষয়গুলোকে আগে অ্যাড্রেস করতে হবে। আমি বিশ্বাস করি যে যদি আমাদের আবারও একই কথাই বলছে, বিচার ব্যবস্থাকে যদি স্বল্প সময়ে যদি পদ্ধতিটাকে এই মামলা নিষ্পত্তি করার বিষয়টা যদি আমরা এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি যে হ্যাঁ একটা ঘটনা ঘটার একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মামলা দায়ের হবে, 15 দিনের মধ্যে তদন্ত হবে, 6 মাসের মধ্যে মামলার বিচার হবে, এই কোনো কিছু লাগবে না। অটোমেটিক্যালি আপনি দেখবেন যে একটা সচেতনতা। আপনার কাছে একটু এই জিনিসটা স্যার আমি একটু যোগ করতে চাই স্যার। দেখেন যে আপনি বললেন যে আইন আছে, অসৎ উপায় অবলম্বন বা আপনার অসদাচরণের বিষয় পুলিশ বা তদন্তকারী সংস্থা এর আওতায় পড়তে পারে স্যার, কিন্তু এই সার্বিক বিষয়টা দেখার জন্য কি আছে স্যার? পড়তে পারে না বলতে এটা স্ট্যাটিউট, যদি করে তাহলে অসদাচরণতা যেতে পারে। স্যার এই ক্ষেত্রে দেখার কি আছে? ও তো মানে বিষয়গুলো তো কে অ্যাড্রেস করবে জিনিসগুলো, এবং কে একে মানে এই অপকর্মগুলোকে ধরতে পারবে কে স্যার? ওই বিষয়টা স্যার ওনারা কেন করছে না স্যার? মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয়ের এখানে একটা মুখ্য ভূমিকা পালন করার বিষয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে, বিশেষ করে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে বড় ভূমিকা। কারণ ওনারা ঠিক করবেন, গাইডলাইন দিবেন কিভাবে তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করা যায়। যদি লোকবলের এখানে যদি মানে অভাব থাকে, লোকবলের অভাব থাকলে কিভাবে নিয়োগ দিবেন। এখানে অলরেডি আমাদের দেশে একটা হয়েছে ওসি তদন্ত বা তদন্ত কিছু নেই, কিন্তু এটা নাম কেউ আসতে, এই জন্য বলবো যে আমাদের যে প্রয়োজন সেই তুলনায় অনেক কম। আবার দেখা যাবে যে তিনি এই দায়িত্বে আছেন, তিনি আরো 5টা কাজ করছেন। সুতরাং এই বিষয়গুলো এবং বিষয়গুলো লেন্দি, কারণ তাকে যদি আপনি আবারও বারবার একই কথায় আসবে, যদি বলেন যে না না ও তাড়াতাড়ি শেষ করার জন্য একটা আইন দরকার, আইন তো আমাদের বিদ্যমান আইনে আছে। তাকে বলাই হচ্ছে যে আসামি ধরা পড়লে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। বাস্তবিক অর্থে কি তাই? বাস্তবিক অর্থে তা হচ্ছে না। সুতরাং এই জায়গায় দেখার বিষয়টা, আপনি এটা একটা ভালো প্রশ্ন করেছেন। দেখবে কে? দেখবে 2টা মন্ত্রণালয়, দেখবে পুলিশ প্রশাসন, দেখবে সদর দপ্তর। যে শেষ হচ্ছে না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে আপনি কালকে ঘোষণা দেন যে আমরা এই আইনটাকে, যেই আইন আছে, আমি নতুন আইনের কথা, আজকের আইনের কথা বাদ দিলাম, যেই বিদ্যমান যে আইন ছিল সেই আইন কালকে থেকে কঠোরভাবে পালন করা হবে। দেখবেন এই তদন্ত প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখন এই সীমাবদ্ধতার কথা বলে বা সীমাবদ্ধতার অজুহাতে বা এইভাবে আরো অনেক গল্পই এখানে আমাদের কাছে আসে, হয়তো প্রভাবিত হচ্ছেন, হয়তো এখানে আরো অনেক বিষয় আছে। যেখানে আসামির মূল কথাটা হচ্ছে যে আমাদের সামাজিক ব্যবস্থায় বর্তমানে আসামিদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আমরা কোনোভাবে না কোনোভাবে এখান থেকে বের হয়ে আসবো। আর আরেকটা জিনিস আমি এর সাথে যোগ করবো, সেটা হলো জনসচেতনতা। অর্থাৎ আপনি দেখবেন যে ঘটনাগুলো ঘটছে, রেপের ঘটনাগুলা, এই যে বাসে বেশ কিছু মাঝে হলো, আপনার এই যে কলেজে, এমসি কলেজে হয়েছে, বা আরো যে ঘটনাগুলো সামনে আসছে, এইটা আরেকজন বক্তা সম্ভবত একটু আগে বলছিলেন, আসলে আপনি কেউ এই ধরনের অপরাধ করার সময় বই খাতা সব পড়ে যায় না যে দেখি এটাতে যাবজ্জীবন হবে, এটাতে মৃত্যুদণ্ড হবে, সুতরাং আমি এখন এই পড়ে এই অ্যাঙ্গেলে আমি করব। আমার কাছে প্রথম আসতে হবে যে যেই অপরাধীর কোনো পরিচয় থাকতে পারে না, অপরাধীর পরিচয় তিনি একজন অপরাধী, এবং সেই অপরাধী যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তাকে সমাজ হোক, রাষ্ট্র হোক, অথবা তাকে তার জায়গা থেকে সচেতনতা আসতে হবে যে আমি যে কাজটা করছি এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তখন অটোমেটিক্যালি এই এখন সরকার, আমি যদি একটু মাসুম স্যারের কাছে ওনার বিষয়টা শুনে যাচ্ছি স্যার। জনাব মাসুম বিল্লাহ স্যার, মানে আপনি যদি একটু বলতেন যে আপনার কথাই কিন্তু রাগিব স্যার কিন্তু এক্সপ্লেন করলেন যে এক্সিস্টিং আইনে কিন্তু ছিল, তারপরে আপনার আরেকটি কথাও কিন্তু একই সুরে সুর মিলালেন জনাব ফয়সাল হাসান আরিফ স্যার। আপনার এই বিষয়টা যদি স্বল্প করে একটু মূল্যায়ন করতেন, তারপর আমি একটু আরিফ স্যারের কাছে বিচার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাচ্তাম। স্যার আপনি যদি একটু বলতেন আপনার এই বিষয়ে মূল্যায়নটা কি? যে স্যার বললেন, স্যারের ব্যাপারগুলো আরেকটু মানে মূল পয়েন্টগুলি তুলে ধরি। স্যার বললেন যে শিকড়ে যেতে হবে, তারপরে স্যার বললেন যে এক্ষেত্রে যে আসামি কি কি কারণে খালাস পাচ্ছে, যে এক্সিস্টিং আইনে রয়েছে, দায় দায়িত্ব রয়েছে, তারপর তদন্তকারী সংস্থা তাদের একটু দায় দায়িত্ব রয়েছে, তারা কিন্তু এইভাবে কাজগুলি করতে হবে স্বল্প সময়ের মধ্যে। কিন্তু তার কাছে জিজ্ঞেস করলে সে বলবো যে আমাদের আরো অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, আমি বিভিন্ন প্রোটোকল দায়িত্ব অনেক ব্যস্ত।
তারপরে আমি কোশ্চেন করলাম যে কিভাবে স্যার দেখবে কে, দেখার ব্যাপারে কয়েকটা মন্ত্রণালয় রয়েছে। তো এই বিষয়গুলো স্যার অবতারণা করলেন স্যার, তো আপনার মূল্যায়ন গুলো কি এই বিষয়ে? মুনির, আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেকেন্ড ইন্টারভেনশনে ব্যারিস্টার চৌধুরী এবং অ্যাডভোকেট আরিফ যে প্রশ্নগুলো এবং যে পর্যবেক্ষণগুলো তুলে ধরলেন তার সঙ্গে তো দ্বিমত করার তো কিছু নেই, তাই না? এবং তারা আমার চেয়ে ফিল্ড লেভেলে এবং জাস্টিস লেভেলে তারা কোর্টে একেবারে প্র্যাকটিক্যাল সেন্সে কাজ করছেন এবং তাদের অভিজ্ঞতাটা আমাদের কিন্তু কাজে লাগবে। আমি কিন্তু এই কথাটাই, আপনি যদি আমার গতকালের বক্তব্য লক্ষ্য করে থাকেন এবং আজকেও যে লেখা আমি ফেসবুকে দিয়েছি, আপনি সেটা পড়ার সুযোগ হয়েছে আপনার, সেখানে কিন্তু আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আইন, লক্ষ্য করুন যে ক্রিমিনাল আইন শাস্তির আইন, তাই না? দণ্ড আইন বলি আমরা, তাই না? পেনাল ল। জি স্যার। এখন জি স্যার, প্রশ্নটা কি আমরা এইভাবে করতে পারি যে পেনাল ল কি সবসময় জীবন কেড়ে নেবে, নাকি পেনাল ল এর এই রোলটাও আছে যে সোশ্যাল ওয়েলফেয়ার, ইফ নট সোশ্যাল ওয়েলফেয়ার নানদালেস এটা জীবনেরও একটা আইন? জি স্যার, তাই না? জীবনেরও একটা, বিকজ একটা সমাজে আপনি আইনটা প্রয়োগ করতে যাচ্ছেন, তাই না? সুতরাং একটা রেপ ভিকটিম হবার পরের থেকে যে গল্পটা শুরু হয় এবং নানান মাত্রিকতায় গল্পটা চলে যায়, একটা হলো বিচারিক, একটা হলো সামাজিক, একটা পারিবারিক, এবং এর মধ্যে জড়িয়ে থাকে আইনি। তাহলে আমাদের আইনটাকে যুগোপযোগী হতে হয়, সুন্দর হতে হয়, আমাদের সিস্টেমটাকে সুন্দর হতে হয়, স্টার্টিং ফ্রম দি ইনভেস্টিগেশন টিল অ্যাডজুডিকেশন অর ডিসপোজাল অফ দ্য কেস। এখন যিনি তদন্ত করছেন তিনি রেপ মামলার যে সেন্সিটিভিটি এবং তার যে সাটেলিটি এবং তার যে পবিত্রতা, তার যে প্রাইভেসি, এই সব কিছু করে আমাদের ইনভেস্টিগেশন সিস্টেম কি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে? যদি না হয় তাহলে আমার সেখানে হাত দিতে হবে, বিং এ ল মিনিস্টার আমার সেখানে খেয়াল রাখতে হবে। নাকি আমি ঘটনার পর ঘটনা আসছে, আমাকে সেটা বিচলিত করছে না, উদ্বিগ্ন করছে না? আমরা যে রাজনীতিবিদদেরকে ভালোবাসি, আদর্শমণি, তাদের ভেতরের আমরা বেদনা লক্ষ্য করছি না? প্রধানমন্ত্রী এক সপ্তাহ পরে যখন বলছেন যে না আমি মৃত্যুদণ্ড দিচ্ছি, এটা তাকে বিচলিত করছে, তখন আপনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ তাই তো, আমার তো মৃত্যুদণ্ড দিতে হবে। এই যে সহজ একটা প্রলোভ হবো যে একটা মানে সস্তা একটা জনপ্রিয়তা অর্জন করে, এটা জাস্টিস সিস্টেমকে বারে বারে পেছনে দিয়ে দিচ্ছে, রাইট? সুতরাং ল ইজ দ্যাট, কিন্তু লটাকে পরিবেশন করা, লটাকে সঠিকভাবে করা, সেটা কিন্তু আমাদের, হ্যাঁ একটা ডিসক্রিপেন্সি রয়েছে। তারা দুইজন লয়ার আমার সঙ্গে এগ্রি করবেন যে আমাদের যে সিস্টেম, একজন রেপ ভিকটিম সিস্টেমেটিক আবার কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বারে রেপের শিকার হয়, বিকজ যখন তারা জেরার সম্মুখীন হন, যখন তারা ওপেন আদালতে জেরার সম্মুখীন হন, সেখানে ক্যামেরা ট্রায়াল কতটুকুন হয়, আমার যে লয়ার জেরা করছেন তিনি কতটুকুন এথিক্যাল স্ট্যান্ডার্ডে তিনি ট্রেন্ড আপ আছেন এবং কোন প্রশ্ন তিনি করতে পারবেন, কোনটা পারবেন না, রাইট? সেই বিষয়গুলো আমার রয়েছে। আমার পিপি সিস্টেমে কিভাবে পিপি নিয়োগ হচ্ছেন এবং তিনি অন্যান্য মামলায় কতটুকুন অকুপাইড এবং তাকে কতটুকুন আমি রেমুনারেটেড এবং ট্রেন আপ করতে পারছি যে তিনি রেপ মামলা নেবেন এবং তিনি বিচার করবেন। এবং আমার যিনি জাজ, তাকে কি আমি ল গ্রাজুয়েট করেই জাজ রেপ মামলা বিচার করতে বসিয়ে দিয়েছি, নাকি তাকে আমি ট্রেন আপ করেছি এবং এই লক্ষ লক্ষ মামলা বিচার করার জন্য মাত্র 1800 জন বিচারক রয়েছে এবং আমি হঠাৎ করে দিয়ে প্রধান বিচারপতিকে বলবো যে আপনি একটা প্র্যাকটিস ডিরেকশন দিয়ে দেন, তারা যেন ভালো ছেলের মতন মন দিয়ে বিচার আচার করে এবং 180 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে। জাস্টিস ডাজ নট হ্যাপেন অটোমেটিক্যালি, রাইট? আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আর একটা দিক লক্ষ্য করেন যে আমাদের নিম্ন আদালতে কিন্তু কনভিকশন রেট বেশি, কারণ না নিম্ন আদালত কিন্তু অপেক্ষাকৃত রুট লেভেলে কাজ করে এবং তারা পাবলিক ওপিনিয়নের সরাসরি ইম্প্যাক্ট হ্যাচলা যে যে কি বলবো যে বৃষ্টির যে ধাক্কা, তাই না, সেটা এসে লেগে বসে। সুতরাং কোন একটা পলিটিক্যালি সেন্সিটিভ লোমহর্ষক ধর্ষণ হত্যার কাণ্ড যখন ঘটে, তখন দেখবেন যে নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়। যেমন নুসরাতের ক্ষেত্রে আমরা দেখলাম 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমনকি 1 মিনিটের জন্য ফোন রিসিভ করা ওলাও মৃত্যুদণ্ড পেয়েছে। কে না জানে যে এইটা উচ্চ আদালতে এসে টিকবে না, তাই না? কে না জানে এটা?
সুতরাং আপনি লক্ষ্য করেন এই যে হিউজ পপুলিজম অফ ডেথ সেন্টেন্সেস, এটা নিম্ন আদালতকে বেশি আচ্ছন্ন করে। সেটা প্রতিহত করার মতন জুডিশিয়াল অ্যাকুমেন এবং সিস্টেমেটিক রেজিস্ট্যান্স আমার নাই। যদি না থাকে সেই দায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে নিতে হবে। যদি না হয়ে আপনি শুধুমাত্র এই নিশিনা রাইতে কিরূপ হেরিয়া উঠিলাম চমকিয়ারে এবং একটা অধ্যাদেশ, এই অস্টিনিয়ান একটা ঘোষ্ট আপনার মাথায় চেপে বসলো এবং আপনি দাবি করছেন যে পার্লামেন্ট চালু আছে এবং আপনি একটা অধ্যাদেশ দিয়ে আপনি 1 মাসের জন্য মাত্র অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা আইন পাশ করে দিলেন। আপনি একটু আগে কথায় কথায় বলেছিলেন মুনির যে পার্লামেন্ট কি করে। আরে রেপের পর রেপ ঘটনা ঘটে যাচ্ছে, ল মেকাররা কোনো কথা বলছে না, they don't talk. Why? Because there is no difference between the parliament and the executive. আমাদের কিন্তু এই সিস্টেম আনফরচুনেটলি সরকার মানে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং 1 মাস পরেও যদি এই বিল যখন উঠবে আপনি দেখবেন যে কোনো সাবস্ট্যান্টিভ আলোচনা হবে না। হবে না কেন? বিকজ যেহেতু প্রধানমন্ত্রী স্যাটিসফাইড, সুতরাং আমার তো আর কোনো কিছু বলার নাই। সুতরাং এইখানে যোগ্য কোনো আলোচনা হবে না এবং ক্রিমিনাল আইন কিন্তু যুগোপযোগী আইন হয়ে উঠবে না। রাইট? এই কথা বলার পরে ওই যে কথাটি আমি বললাম, আমি আর 1 মিনিট সময় নিয়ে এই পর্বে শেষ করবো মুনির, আপনি আমাকে সময় দেন। হ্যাঁ, যে নিচের আদালত যে কনভিকশন দিলেন, উচ্চ আদালতে গিয়ে এগুলো টিকলো না, কারণ ওই লয়ার বয়কট করেছে। খুব সস্তা একটা জিনিস যে অপরাধীর পক্ষে সিলেট বার দাঁড়ায়নি। If that is the principle of lawyering, that is the, I'm sorry to question about the standard and understanding of lawyering. যে একজন অপরাধীর পক্ষে না দাঁড়ালেই তো বরঞ্চ ওই মামলা উচ্চ আদালতে সে টিকবে না রে ভাই। একজন উচ্চ আদালত তখন ইজিলি আপনার 8 জনকে ফাঁসি দিলে ওখানে সে 1 জনকে টিকবে না। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ক্ষেত্রে কি হয়েছে? তাই হয়েছে। সুতরাং তবু আমি মনে করি আমাদের উচ্চ আদালতে কিন্তু এখনো রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ রয়েছে এবং ডেথ পেনাল্টির বাধ্যতামূলক প্রভিশনকে আদালত আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছেন শুকুর আলী মামলায়। তো জুডিশিয়াল অ্যাপ্রোচে একটা রেস্ট্রেন্ট আছে, কিন্তু এক্সিকিউটিভের প্রবলেমটা হচ্ছে যারা তারা এই যে সস্তা যে বাজার ভর্তি যে জনপ্রিয়তা, যেহেতু আমার অন্যান্য দিকে জবাবদিহিতা নাই, সুতরাং ইমিডিয়েটলি যা কিছু মানে বুঝে হোক না বুঝে হোক, কিছু বামতাত্ত্বিক ছাত্র হোক, প্রগতিশীল হোক বা অতি ডান হোক, তারা একটা দাবি তুললো এবং সরকার না বুঝে সেটাকে পিক আপ করে নিয়ে আপনি উপস্থিত সেটাকে সাপ্রেস করলেন। এটা তো কোনো ল মেকিং প্রসেস না রে ভাই। আমি একটা লেখাতে বলেছি যে বাংলাদেশের যত ভালো ভালো মানবাধিকার সাংবিধানিকতা সম্পন্ন আইন হয়েছে, শ্রেয়তর ভাবে আমি একটু হিসেব করে দেখেছি আওয়ামী লীগ একটু ভালো আইন তৈরির ব্যাপারে তাদের রেজিমগুলো এগিয়ে আছে, এজন্য আমি প্রশংসা করি। কিন্তু ঠিক সেই একটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট স্ট্যান্ড থাকবে না। তারা মানুষকে সাথে নিয়ে, তাদের বিজ্ঞ আইনজীবীদেরকে সাথে নিয়ে সবাইকে একটা প্রাজ্ঞ ল রিফর্মস কমিশন করবে না। ল আইন কমিশন আছে কি করতে, তাদের মতামত নেবে না, তারপরে না এটা করবে। সেটা তারা এটা করলো না। সুতরাং আমি মনে করি যে আমরা উপরে হাত দিচ্ছি, মানে জায়গা মতো হাত দিচ্ছি না। আর হচ্ছে যে শুধু বিচারিক জাস্টিস দিয়ে হয় না, আমার দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস, আমার দরকার রেমেডিয়াল জাস্টিস। আমার ভিকটিমের পুনর্বাসন, তাকে সোশ্যাল সাপোর্ট, তার ক্ষতিপূরণ, তাকে কাউন্সিলিং করা, তার ওয়েলবিং এ ভূমিকা রাখা, তাকে সামাজিকভাবে পুনর্বাসিত করা এবং তাকে সব সময় তার অন্তত রাজনৈতিক লক্ষ্য করেন। কে না জানতো যে এই যে ঘটনাগুলো ঘটে গেল, আমরা যাদেরকে আশা করেছিলাম তারা সেখানে গিয়ে তাদের মাথায় হাত রেখে বলবেন যে কে এই বাংলায় ধর্ষণ করে, আমরা কিন্তু এটা বরদাস্ত করব না। আমরা আইনি, সামাজিক, রাষ্ট্রিক ভাবে লড়াই চালিয়ে যাব। আমরা এটাকে ঘৃণা ভরে নিন্দা করছি। তাহলে প্রতিকারের অন্যান্য যে সামাজিক দিক, সেটাকে আমি অ্যাড্রেস করছি না, শুধু জুডিশিয়াল জাস্টিস দিয়ে কিন্তু আমি পার পাবো না। স্যার, এখানে আপনার কাছে আরো বিস্তর শোনার প্রয়োজন ছিল, যদিও অনুষ্ঠানের সময় স্বল্পতা। স্যার, শুধু দর্শক, আমরা আলোচনা করছিলাম যে ধর্ষণ, সামাজিক অবক্ষয়, বিচার এবং শাস্তি। আমাদের বিজ্ঞ আলোচক যারা রয়েছেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ স্যার, ডক্টর মাসুদ বিল্লাহ স্যার, এদের মধ্যে 2 জন আমার সরাসরি শিক্ষক, এবং আমি মাঝে মাঝে সময় পেলেই জনাব ফয়সাল হাসান আরিফ স্যারের কাছে আইন শিখতে যাই। তার একটি চেম্বার রয়েছে, তার সেই চেম্বারে আমি আইন শিখতে যাই।
সেখানে স্যার আমাকে কিছু তার মূল্যায়ন করেছিলেন, মানে তার এই বিচার ব্যবস্থার ব্যাপারে কিছু মূল্যায়ন করেছিলেন। আমি চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনার ওই বিষয়টি স্যার যদি একটু মূল্যায়ন করতেন, যে রয়েছে যে মানুষ, স্যার যে মাসুম স্যার যে কথাটা তুলে নিয়ে আসলেন যে সিলেট বারের কেউ দাঁড়ায়নি, তারপরে স্যার আপনি নিয়ে আসলেন যে আপনার ওই দিনের কথায় যে রিপ্রেজেন্টেশন, সে কখনো এই বিষয় ছিল না, এখন তাকেও আপনি ওই 5 জনের সাথে যুক্ত করে শাস্তি দেয়া যায় কিনা স্যার, এই বিষয়ে উদাহরণস্বরূপ যদি আমাদের একটু এক্সপ্লেন করতেন স্যার। ধন্যবাদ মনির। আসলে মনির আমার সাথে একটি আলোচনার বোধহয় সূত্র ধরে সেই কথাটি বললেন। জি স্যার। এইটি আমি আমাদের প্রেসার মনিরকে আমি ওই দিন বলছিলাম আমার চেম্বারে, সেটি হচ্ছে যে আমি খুবই দুঃখিত মানে হয়েছি ব্যক্তিগতভাবে যখন দেখলাম যে একটি বার সিদ্ধান্ত নিল যে তারা মানে কোনো মানে এর পক্ষে ওকালতি করবে না, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে এই ফেসবুক বা মিডিয়া যাদেরকে দোষী সাব্যস্ত করেছে তারাই দোষী। এখন আমি তাকে বলেছিলাম একটা জিনিস, যে সিলেটে 6 জনের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা একটি মেয়েকে ধর্ষণ করেছে। এই কথাটা আমরা জানতে পেরেছি কোত্থেকে? আমরা ফেসবুকে দেখেছি, আমরা পত্রিকাতে দেখেছি। আচ্ছা, এমন তো হতে পারে না যে ওই 6 জনের মধ্যে 5 জন সেখানে এই ঘটনাটি করেছে, অত্যন্ত অন্যায়ভাবে করেছে, আর একজন সে ওদের বন্ধু, কোনো কারণে সেখানে সে গেছে ওদের সাথে খবর নিতে, সে কোনো ঘটনার কিছুই জানে না, এবং সে যখন এই উদ্ধারকারী যারা গেছে তারা যখন এদেরকে ধরেছে, ওই ওই মানে 6ষ্ঠতম ব্যক্তিটি সে অ্যারেস্ট হয়েছে বা সে এদের হাতে ধরা পড়েছে। হতে পারে না? হতে তো পারে। তাহলে এখন এই যে 5 জন যে ক্রিমিনাল যারা এই বিচারের সম্মুখীন হবে, তো এখানে দুটা জিনিস, একটি হচ্ছে যে ঘটনার শিকার, তার একটি বেদনা আছে, তার সাথে একটি অন্যায় হয়েছে, সেই বেদনাটি যেমন অত্যন্ত গভীর, অত্যন্ত মানে কঠিন, সেরকমই কঠিন হচ্ছে অবিচারের শিকার হওয়া। এখন জেনারেল পারসেপশন, সাধারণ মানুষ যারা বলছে যে অমুককে ধরে কোনো কথা নাই, ওকে ক্রস ফায়ারে দে, ওকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এই ধর্ষকদের আর কোনো মানে বিচার করা দরকার নাই। হ্যাঁ, একজন বলছে যে আমি যদি প্রধানমন্ত্রী হই, হ্যাঁ, আমি ফেসবুকে দেখলাম বলছে প্রথম দিনে 20 লক্ষ দুর্নীতিবাজকে আমি ক্রস ফায়ারে দেব। সে জানে না যে 20 লক্ষ দুর্নীতিবাজকে কোথা থেকে সে ডিটেক্ট করবে, সেটা বোঝে না। আমি ওই অবুঝকে নিয়ে আমার কথা না, অবুঝদের নিয়ে আমি বলছি না, কিন্তু আমরা যারা আইনি চর্চার মধ্যে আছি আমরা তো অবুঝ হতে পারি না। আমি তো হুইমজিক্যাল একটা কথা বলে ফেলতে পারি না। আমি জানলাম যে এই ব্যক্তিটি ঘৃণিত অপরাধী, এখন আমার যদি পার্সোনাল নলেজ থাকে, আই হ্যাভ এভরি রাইট টু রিফিউজ হিজ কেস। আমি একটি অপরাধী জেনেছি যে ওই ব্যক্তি ধর্ষণ করেছে, তার মানে মামলা নিতে আমি বাধ্য নই একজন আইনজীবী হিসেবে। কিন্তু এজ এ হোল মানে একটি আইনজীবী সমিতি টোটাল একটি গ্রুপকে মানে এটা করতে পারে না। যদি তারা পার্টিকুলার কোনো ব্যক্তিকে করতো তাহলে আমি বুঝতাম যে তারা সেটি কনসিডার করছে। এখন মনির, আমি যে জিনিসটি বলছি মানে এটা এই প্রক্রিয়াতে যে আমাদের এই বিচার প্রক্রিয়াতে যদি আধুনিকায়ন করতে হয়, যদি খুবই দরকার, এটি হচ্ছে রেপ। এটা স্পেশাল টাইপ অফ অফেন্স। প্রথম আমাদেরকে মনে নিতে হবে এটা ইটস অ্যান অফেন্স। এটি হ্যাঁ, এটি যদিও পুরুষের দ্বারা মানে সংগঠিত হয় নারীর প্রতি, তারপরে একটি অপরাধ এটি। আচ্ছা, এটিকে মানে বিচারের মাধ্যমে আপনার সাথে একটু যুক্ত করবো স্যার, মাসুদ বিল্লাহ স্যারের সুর ধরে। স্যার বলেছেন যে এই বিষয়টি সামাজিক, আমাদের সমাজের উপর একটা অপরাধ, বিবেকের উপর একটা অপরাধ। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ একটি ধর্ষণে শুধু কি নারী মানে ক্ষতিগ্রস্ত হয়, পুরুষ ক্ষতিগ্রস্ত হয় না? ওই নারীর একটি তার বাবা আছে না, তার ভাই আছে না, হ্যাঁ, তার স্বামী আছে না, তার আত্মীয় স্বজন আছে। জি স্যার, আমি বলি যে অনেকে এই ধর্ষণকে মানে নারীর প্রতি পুরুষের একটি মানে নারী পুরুষ সম্পর্ককে মানে সংযোগ করেছেন। আমি কিন্তু এটিও মানতে রাজি না। সেটি অন্য জিনিস। নারীকে দমিয়ে রাখার ক্ষেত্রে আমাদের এই শাশ্বত পুরুষ সমাজ যা করছে সেটির অন্য জিনিস, তার সাথে ধর্ষণের সম্পর্ক নয়। কারণ হচ্ছে যে আগেকার যারা সমাজপতি, যারা নারীকে দমিয়ে রাখতেন, তারা কিন্তু ধর্ষণ করতেন না, তারা নারীকে বিভিন্নভাবে দমিয়ে রাখতেন। এবং এই সমাজে নারীকে দমিয়ে রাখার যারা আছেন তারা কেউই কিন্তু ধর্ষক নন। কারণ নারী প্রথম বঞ্চিত হয় তার ডিসক্রিমিনেটেড হয় তার বাবার দ্বারা,
যখন সে কন্যা থাকে ছেলের থেকে বেশি ডিসক্রিমিনেট হয়, তার বাবা কি তাকে ধর্ষণ করে? তার তার তারপরে ডিসক্রিমিনেটেড হয় সে তার স্বামীর দ্বারা, তার স্বামীকে তাকে ধর্ষণ করে। সে ডিসক্রিমিনেটেড হয় তার শাশুড়িকে দ্বারা, সে কি ডিসক্রিমিনেট করে? তার ভাইয়ের কাছে সে বঞ্চিত হয়। তো ওইটা অন্য জিনিস। ধর্ষণকে একটি অপরাধ হিসেবে আমাদের মাথায় নিতে হবে, এবং এই অপরাধের বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি, একটি লোক যদি অপরাধ করার আগে এইটুকু বিচার করে, আমার মনে হয় না যে এই 5-10 মিনিটের আনন্দের জন্য কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড খাটতে হবে। এটি যদি নিশ্চিত হয়, কোনো ব্যক্তি যদি নিশ্চিত হয় যে আমি যদি ধর্ষণ করি আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে খাটতে হবে, সে জীবনে ধর্ষণ করবে না। আই ডু বিলিভ, যদি সে নিশ্চিত হয়। আমি একটু ধর্মীয় হয়ে গেলে আমি বলি, সেটি হচ্ছে যে একটি লোক যখন রোজা রাখে, একজন মুসলিম যখন রোজা রাখে, সে কিন্তু তার সারাউন্ডিং 5 মাইলের মধ্যে কোনো লোক নাই, তারপরে সে খায় না। কেন খায় না? সে মনে করে যে আল্লাহ দেখতেছে। এখন একজন ব্যক্তি যদি মনে করে যে এই যে নির্জন রাস্তায় আমি একটি মেয়েকে পেয়েছি, হ্যাঁ, একটা মানে বদলোক, হ্যাঁ, সে তাকে ধর্ষণ করবে, সে যদি এইটা বোঝে যে আমি ধর্ষণ করলে কোনো না কোনো ভাবে আমি এই বিচার ব্যবস্থার সম্মুখীন হব এবং আমার মৃত্যুদণ্ড লাগবে না, আমার 5 বছরের জেল হবে, ওই বেটা ধর্ষণ করবে না। আই এম শিওর করবে না। যা জানতে হয় যে আমার এই 10 মিনিটের আনন্দের জন্য আমি 5 বছর কারাবাস করতে হবে, সে ধর্ষণ করবে না, তার মৃত্যুদণ্ড লাগবে না। তো আমরা চাই যে আমাদের যদি এই হইতো যে এই মানে আমাদের টাস্ক ফোর্স হতো, যে আমাদের যতগুলো ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের ক্যাপাসিটি বিল্ডিং করা, আমাদের যে ইনভেস্টিগেটিং সিস্টেম আছে সেই ইনভেস্টিগেটিং সিস্টেমের ক্যাপাসিটি বিল্ডিং করা। আমি কিন্তু খুব খুশি হয়েছি যে এই নতুন আইনে যেটা করা হয়েছে, যে এই ডিএনএ টেস্টকে মানে আরো কিভাবে মানে বাস্তবায়িত করা যায় তার মানে গাইডলাইন রাখা হয়েছে, এবং অপরাধী ও ভিকটিম উভয়েরই মানে ডিএনএ টেস্টের একটি বিধান এখানে রাখা হয়েছে। এটা আমি খুশি হয়েছি যে হ্যাঁ, এটা তো একটা ভালো জিনিস হয়েছে। কিন্তু আমাদের তো যত্নবান হইতে হবে এই জায়গায় বিচার। কারণ হচ্ছে যে ধর্ষণের এটা তো একটা গোপনতম জিনিস। তো একজন ভিকটিম, আমি শুধু একটুকু বলি, আমরা যদি এটুকু নিশ্চিত করতে পারি যে একজন ভিকটিম যখন বিচারে এসে সাক্ষ্য প্রদান করবে, সে নিশ্চিন্তে সাক্ষ্য প্রদান করতে পারবে, হ্যাঁ, এবং সে এম্বারাসড হবে না। আমি নিজে ট্রায়াল লয়ার হিসেবে আমি ধর্ষণের মামলায় কিন্তু ডিফেন্স লয়ার থেকেছি। আমি একজন ভিকটিমকে আমি নিজে জেরা করেছি, এই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আছে। আমি জানি যে শালীনতার মধ্যেও কিভাবে ধর্ষণের একজন ভিকটিমকে জেরা করা যায়। কারণ হচ্ছে যে আমি জানতাম যে আমার আসামি নির্দোষ, আমার আসামিরা খালাস হয়েছে। এখন আমি যদি সেই আসামির পক্ষে মানে অবস্থান না নিতাম, আছে কিন্তু আমার সেই আসামি জেলে থাকতো বা যাবজ্জীবন হতো বা মৃত্যুদণ্ড হতো। এখন মানে আমি মানে একটি মামলা করছি বলেই আমি মানে হ্যারাসমেন্ট করব, এবং এই ধর্ষণের যে অন্যান্য সাক্ষীরা আছে, হ্যাঁ, দুইটা জিনিস, একটি হচ্ছে সাক্ষী এবং সাক্ষ্য এবং আলামত, এই জিনিসগুলোকে প্রিজার্ভ করবার যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোকে আরো আপডেট করবার জন্য আমাদের দরকার হচ্ছে আইন। আমার সাজা বাড়ানোর দরকার নাই, বাড়িয়েছেন গভর্নমেন্ট, থ্যাঙ্কস, মানে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু স্যার আমরা যদি আপনার কাছে মানে এই শেষে পর্যায়ে চলে আসছি স্যার, আমরা যদি একটু পরে আপনার কাছে চলে আসি। শুধু দর্শক, আমরা আলোচনা করছিলাম ধর্ষণ, সামাজিক অবক্ষয়, বিচার এবং শাস্তি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী স্যার, আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ স্যার, আর রয়েছেন ডক্টর মাসুম বিল্লাহ স্যার। আমরা স্যারদের কাছে বিস্তারিত শুনলাম। আমার মনে হচ্ছিল যে এই অনুষ্ঠানটা যদি আরো একটু লম্বা হতো, আরো সময় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, তাহলে ভালো হতো, পাবলিক অ্যাওয়ারনেস হতো এবং পাবলিক একটু জানতে পারতো। তবে দর্শকদের ধৈর্যচ্যুতির ব্যাপার রয়েছে, স্যারদের মূল্যবান সময়ের ব্যাপার রয়েছে। আমরা এই পর্যায়ে 3 জন গেস্ট যারা আছেন আমাদের সাথে তাদের কাছে খুব স্বল্প সময়ে 1 অথবা 2 মিনিটে এই সার্বিক বিষয়ে একটি মূল্যায়ন শুনতে চাচ্ছিলাম। এই পর্যায়ে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, ওভারঅল বিষয়ে সব সার্বিক আলোচনার উপরে আপনার যদি একটু মূল্যায়ন শুনতে পারতাম স্বল্প সময়। ধন্যবাদ।
আমি যেটা মনে করি বর্তমানে যে বিষয়টা আমাদের এখন মূল সবচেয়ে বেশি আলোচিত, এই অপরাধের জন্য আমাদের লিগ্যাল টার্মে যে ক্রিমিনোলজি বা ক্রিমিনাল টেন্ডেন্সি বা সোসাইটির যে ফ্যাক্টরস গুলো এই সুনির্দিষ্ট অপরাধ করার জন্য কাজ করে, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে অনেক লম্বা বিশ্লেষণের প্রয়োজন, গবেষণার প্রয়োজন, যেটা উন্নত বিশ্বে প্রতিনিয়ত হচ্ছে। আমি যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ মানে লম্বা সময়ের কয়েদি যারা মানে বিপজ্জনক কয়েদিদের রাখার যে জেলখানা, সান ফ্রান্সিসকোতে সেন্ট কোয়েন্টিন নামে একটা জেলখানা, যেখানে 100 বছরের উপরে শাস্তি হলে তাদেরকে রাখা হয়। তো আমার সেই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো আমি তাদের সিস্টেম গুলো দেখেছি, যে ইভেন জেলখানাতে, আমি জেলখানায় তো পরে যাবে কয়েদিরা বা বিষয়, এই যে আমি আশ্চর্য হয়েছিলাম যে এই প্রত্যেকটা অপরাধ নিয়ে গবেষণা হচ্ছে, লম্বা লম্বা গবেষণা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ সেল থেকে এইগুলোর উপর পিএইচডি করছে। এই আসামিদেরকে তাদেরকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে প্রতিনিয়ত সারাদিন ধরে। এটা প্রয়োজন কেন? প্রয়োজন এই জন্য যে আমরা যে এতক্ষণ আমরা যারা বক্তা আছি তারা আইন নিয়ে বিশ্লেষণ করলাম, কোথায় ফাঁক আছে বিশ্লেষণ করলাম, কিন্তু এই অপরাধটা কেন করছে, যেমন আমরা বলছি যে ভীতি কমে গেছে, কিংবা এই আইনকে মানে আস্থা নাই বা তার উপরে মনে করছে না যে করলে কিছু হবে, এটা যেমন একটা দিক, তেমনি এই অপরাধগুলো কেন করা হচ্ছে, কেন এই বিষয়গুলো সমাজের কোন কোন দিক সমাধান করলে সমাজের এই অপরাধ প্রবণতাগুলো কমে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের প্রত্যেকটা অপরাধকে নিয়ে দীর্ঘ আলোচনা, গবেষণা, বিশ্লেষণের প্রয়োজন আছে আমি মনে করি। আর আগে যেটা বলেছি সেটা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে এই অপরাধের শিকড়ে যেতে হবে। খালি নাম জনপ্রিয়তা বলিয়া, নাম কামানো বলিয়া, যেদিকেই বলি যে আমরা তাৎক্ষণিক একটা সলিউশন বা একটা জিনিস বলেই এইখান থেকে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। তাই এই আজকে যে আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটা দিককে একদম সুনির্দিষ্টভাবে, প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা দিককে বিশ্লেষণ করে তা কিভাবে সমাধান করা যায়, সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংসদ, আমাদের বিচার বিভাগ, সবাইকে একটা কম্বিনেশনের মাধ্যমে একটা টাস্ক ফোর্সের মতো করে, মানে যেখানে সবার সম্মিলিতভাবে এই সমস্যা যদি সমাধান করা যায়, আমি মনে করি যে এই অপরাধ প্রবণতা বা অপরাধ কমে যাবে। ধন্যবাদ মনির। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা জনাব ফয়সাল হাসান আরিফ স্যারের কাছে জানতে চাচ্ছি। স্যার, আপনি তো স্যার বললেন, শুনলেন, আপনার মূল্যায়নটি সাম আপ করে শুনতে চাই স্যার। ধন্যবাদ মনির। আমরা আসলে মানে শেষ পর্যায়ে চলে এসেছি। জি স্যার। এবং খুব সংক্ষেপে যদি আমি বলি, সেটি হচ্ছে যে আইন আছে, সাজার পরিমাণ যা ছিল বাড়ানো হয়েছে, গুড, এটা ভালো কথা। কিন্তু এই অপরাধটি যদি আমাদেরকে থামাতে হয়, তাহলে আমি মনে করি একটি জিনিস এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, যে ধর্ষণ করলে সাজা হয়। স্ট্রেইট একটি জিনিস, ধর্ষণ করলে সাজা হয়, এই জিনিসটি সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের যে অর্গানগুলো আছে, সেটি আদালত হোক, সেটি আইনজীবী হোক, সেটি আমাদের যারা এনজিওস, লোকাল এনজিওস আছে, ইভেন মানে যারা মানে স্থানীয় থানা পর্যায়ের যারা মানে বিভিন্ন সমাজকর্মী আছেন, তাদের ক্ষেত্রেও এই বিষয়টি মানে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি দরকার, যে আসলে দায়িত্ব তো সবভাবেই সরকারের উপরে চলে আসে, এটা তো মানে অস্বীকার করার কিছু না, বিকজ অফ দে আর ম্যানেজিং দ্য স্টেট। তো এখন যেহেতু তারাই হচ্ছে ম্যানেজার, তাদের তো এই দায়িত্ব অস্বীকার করা যাবে না, যে সরকারে থাকুক না কেন, যে রাজনৈতিক চেতনা নিয়ে উনি থাকুক না কেন, সেটা বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি সমাজের প্রতিটা জায়গায় যাতে প্রতিটি নাগরিক সুরক্ষিত থাকতে পারে, তার জন্য হচ্ছে আপনারা মনিটরিং করুন। এবং এর স্পেশাল যে অফেন্সটা এখন বেশি মাথাচাড়া দিয়েছে, ধর্ষণ, এইটাকে আপনি আইডেন্টিফাই করুন। এবং এর যে স্পেশাল ট্রাইব্যুনাল আছে, আমি তো দেখি যে জেলা জজ লেভেলের যে মানে অফিসাররা, আমাদের বিচারকরা
এই নারী শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের অফিসার আছেন, হ্যাঁ, আমরা তাদেরকে অন্য মামলা দরকার হলে কিছু কমায় দিই। এটি যদি করা হয় যে ঠিক আছে, এই স্পেশাল ট্রাইব্যুনাল উনি নারী শিশু নির্যাতন মামলা নিয়েই থাকবেন, আমরা ট্রাইব্যুনাল আরো বাড়াই। আমরা মানে একটি থানার ইনভেস্টিগেটিং, যে আমার একটি থানায় 2 জন ওসি থাকেন, ওসি তদন্ত আর ওসি কি বলে অপারেশন। তো ওসি তদন্তের মধ্যে আমরা ওখানে আরেকজন ঢুকাই না যে কিনা এই স্পেশাল টাইপ অফ অফেন্সের তদন্ত করবেন। আমরা মানে এইটা ফোর্স মানে করি না কেন, যে কোনো একজন নাগরিক যখন একটা, যেমনি আমি মানে দেখছিলাম সেদিন নিউজে যে একটি ধর্ষণ করার জন্য, ধর্ষণের অভিযোগ নিয়ে এসছে একটি পরিবার থানায়, তাদেরকে রাত্রেবেলায় বলা হচ্ছে আপনারা কালকে সকালে আসেন। ধর্ষণে বলা হচ্ছে কালকে সকালে আসেন। তাহলে কালকে সকালে যদি আসতে হয়, তাহলে ধর্ষণের আলামত কিভাবে মানে সংরক্ষণ করতে হয়, এটার ব্যাপারেও কিন্তু মানে আমাদের মানে এই বিভিন্ন সংস্থাগুলো মানে করতে পারে। অর্থাৎ বিচার প্রক্রিয়াকে আপনারা মানে এনরিচ করেন, শাস্তি নিয়ে এত ভাবার দরকার নাই। যদি বিচার প্রক্রিয়া নিশ্চিত হয়, শাস্তির দরকার পড়বে না, মানুষ এমনি ভালো হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি ফিনিশিং করলাম এই দিক থেকে যে আমরা চাই যে আমাদের এই দেশের নারী, যারা আমাদের মা, যারা আমাদের বোন, যারা আমাদের কন্যা, তারা সুরক্ষিত থাকুক, সবাই মানে নিরাপদে থাকুক, এটি আমরা চাই। ধন্যবাদ। ডক্টর মাসুদ বিল্লাহ স্যার, আমাদের যদি আপনার মূল্যায়নগুলো তুলে ধরতেন স্যার স্বল্প সময়। হ্যাঁ মনির, আমি 1 মিনিট বা 2 মিনিটে শেষ করব। আমি কিন্তু আবারও বলছি, আমার বিজ্ঞ 2 সহ আলোচকদের আলোচনা থেকে যথেষ্ট সমৃদ্ধ হলাম, এবং তারা যে পর্যবেক্ষণ এবং সাজেশনস দিয়েছেন, আমি মনে করি যে দর্শকরাও তাদের অনেক বিষয়ে তারা কিন্তু পরিষ্কার হতে পারলেন। আমি তাদের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। এবং এই যে শেষে ব্যারিস্টার চৌধুরী গুরুত্ব আরোপ করেছেন যে একটা গবেষণা, একটা বলে না, আমাদের দেখবেন যে পড়াশোনায় ঘাটতি। ল স্কুলগুলো কোনো দায়িত্ব নেই, ওরা মনে করে যে রুল অফ ল করবে হলো কোর্ট আর পার্লামেন্ট। ল স্কুলগুলো রুল অফ ল নিয়ে কোনো কাজ নেই। যে প্রোডাকশনটা আমরা বের করছি, তাই না, সেখানে গবেষণা হোক না যে আসলেই ধর্ষণের সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে কিনা। মিস্টার থিঙ্গামবব অর মিস হট হার নেম বলে দিলেন যে ধর্ষকের কোনো দল নেই, আর আমরা খুব সন্তুষ্ট হয়ে গেলাম। হাউ রেপ ইজ ইন্ট্রিগিংলি রিলেটেড টু পলিটিসাইজেশন অফ দ্য সিস্টেম, বিকজ 2টা জিনিস ঘটেছে আমাদের, একটা হলো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, আর একটা হলো পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস। তো একজন ধর্ষণকারী যখন জানে যে এটা হচ্ছে আমাকে কেউ কিছু করতে পারবে না, এবং বাংলাদেশ অদ্ভুত একটা দেশ মুনির, আপনি জানবেন যে এখানে শুধুমাত্র ভোট প্রয়োগ করার কারণেও নারীকে ধর্ষিত হয়েছে। উদাহরণ চান? 2001 সালের নির্বাচন পরবর্তী অবস্থার কথা মনে করুন, এমনকি 2018 নির্বাচনের পরে সুবর্ণচরের ঘটনা মনে করুন। তাহলে আমাদের কি গবেষণা করা উচিত ছিল না যে হাউ পলিটিক্স ইজ প্লেইং এ রোল ইন দিস আপরাইজিং অফ ব্যাড কালচার অফ রেপ, রাইট? এবং সেইখানেও আরো যে মূল্যবোধগত কারণে অন্যান্য যে সকল ধর্ষণ হয়েছে, তারও কিন্তু এক ধরনের ক্লাসিফিকেশন হয়ে আমাদের সুপারিশ আকারে আসা উচিত ছিল, তারপরে লেজিসলেটিভ ইন্টারভেনশন দিয়ে আরো কিভাবে করা উচিত ছিল। এবং অ্যাডভোকেট ফয়সাল যথার্থভাবেই আমাদের যে বিচার বিভাগের উৎকর্ষতার উপরে গুরুত্ব দিয়েছেন, আমি সেটা একমত। লক্ষ্য করুন, আমরা কিন্তু রেট্রিবিউটিভিজমে বিশ্বাস করি না, বিকজ প্রতিশোধবাদ বা প্রতিশোধ পরায়ণ পর একটা জাস্টিস সিস্টেম নিশ্চয়ই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড ভ্যালুজ এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে ভালোবাসা থাকবে, যেখানে মূল্যবোধ থাকবে। আপনি আমি জানি যে বাইরের উদাহরণ আমাদের খাটে না, তবু একটু তো বলতে হয়, বিকজ আমরা তো পড়ে আসতেছি। মনির, আপনিও নিউজিল্যান্ডে ছিলেন, আপনি জাসিন্দা আর্দান লক্ষ্য করুন যে 50 জন মানুষকে পুলিশ মানে সন্ত্রাসী গুলি করে মারলো, সেখানে তার যাবজ্জীবন হয়েছে, কিন্তু মানুষ ফিল করছে না যে তার শাস্তি হয়নি। কেন? বিকজ বিচারিক জাস্টিসের বাইরে আপনার পলিটিক্যাল জাস্টিস, আপনি যে হাক দিচ্ছেন, আপনি যে কম্প্যাশনেট হচ্ছেন, আপনি যে আবেগপূর্ণ হচ্ছেন, তার
ইউ আর প্লেসিং ইয়োরসেলফ ইনটু দ্য শুজ অফ দ্য ভিকটিম। তাকে ডেকে নিয়ে পার্লামেন্টে আপনি কোরআন তেলাওয়াত করিয়ে তার ধর্মটাকে আপনি হৃদয়ঙ্গম করার চেষ্টা করছেন, আপনি নিজেকে ভেল করে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমার দুঃখের অপব্যাধি, মানে অসমব্যাধি। তাহলে একজন রেপ ভিকটিম যখন হচ্ছে, তার পরিবারের পেছনে, মানে তার পরিবারের পাশে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমাদের প্রশাসন যদি সর্বতভাবে সাহায্য করে এবং দাঁড়ায় এবং এটা বলে যে, লক্ষ্য করুন, বলে যে এখানে ধর্ষিতার আর কিছুই থাকে না, এই যে বোধ দেয় তথাকথিত পুরুষ সমাজ, তাতে করে আরো সমস্যার সমাধান আরো সুদূর করা হয়ে যায়। জি স্যার। যে এটা যে আসলে রিভাইভ করা যায়, এই যে মেন্টাল কাউন্সেলিং সাপোর্ট, এই সিস্টেমটাও কিন্তু আমাদের লকে অ্যাড্রেস করতে জানতে হবে। পরিশেষে আমি বলি, হ্যাঁ, সামাজিক বিবর্তনের সাথে সাথে আইন পরিবর্তন হবে, দরকার আছে, কিন্তু তার ন্যায্যতাও বিচার করতে হবে। পাশাপাশি নতুন কিছু সৃষ্টি হলেই সেটা ন্যায় ধর্ম হয়ে যায় না। ওই পিবি শেলির বিখ্যাত কথা দিয়ে শেষ করি। তিনি বলেছিলেন যে পোয়েটস, দে আর দি আনঅ্যাকনলেজড লেজিসলেটরস। আর সেটা যদি স্বয়ং রবীন্দ্রনাথ হন তাহলে তো কথাই নেই। তিনি বলছেন যে রাজা ভাবে নব নব আইনের ছলে ন্যায় ধর্ম সৃষ্টি করি আমি। ন্যায় ধর্ম বলে আমি পুরাতন, কেবা সৃষ্টি করে আমায়, যা কিছু নতুন সৃষ্টি তা তব অন্যায়। সুতরাং আমাদের সমাজের আত্ম জিজ্ঞাসা করতে হবে এবং আমাদের সমাজ একটা ভালোবাসাময় সমাজ হয়ে যাও, সেজন্য রাষ্ট্র, সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগে সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ জনাব ফয়সাল হাসান আরিফ স্যার, ধন্যবাদ ব্যারিস্টার রাগিব চৌধুরী স্যার। তো আমি পরিশেষে আর কোনো বলার কিছু রইল না, তবে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এই বর্তমান সামাজিক অবক্ষয় যে রয়েছে ধর্ষণ, শুধু ধর্ষণে সীমাবদ্ধ হলে চলবে না। আমাদের দর্শক যারা রয়েছি, সাধারণ বাংলাদেশি যারা আমরা রয়েছি, তাদেরকে সচেতন হতে হবে, সচেতন হওয়া শিখতে হবে, কর্তব্য পালন করা শিখতে হবে, কর্তব্য কিভাবে পালন করতে হয় সেটা জানতে হবে। সেটাই শিক্ষার অংশ। এই বলে আমি আমার বক্তব্য এবং বিজ্ঞ আলোচকদের সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া